আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির জেলা সংবাদে। আপনাদের সঙ্গে থাকছি আমি রিদওয়ানা বিনতে জলিল। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, পুরো খবরে যাচ্ছি। সরকারি, আধা সরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের চাকুরির সব গ্রেডে মেধার ভিত্তিতে 93% আর বাকি 7% কোটার ভিত্তিতে নিয়োগের ব্যবস্থা রেখে জারি হলো প্রজ্ঞাপন। দুপুরে রাজধানী গুলশানে আইনমন্ত্রীর বাসভবনে প্রজ্ঞাপন জারির ঘোষণা দিয়ে আইনমন্ত্রী জানান এটি অবিলম্বেই কার্যকর করা হবে। এ সময় শিক্ষার্থীদের অন্যান্য দাবির বিষয়েও সরকার সচেতন জানিয়ে তাদের শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাওয়ার আহ্বান জানান আইনমন্ত্রী। তিনি বলেন, শিক্ষা নিরাপত্তার পরিবেশ তৈরিও করে দেবে সরকার। এছাড়া আন্দোলনরত অবস্থায় আহত শিক্ষার্থীদের চিকিৎসা সহায়তা সহ সহিংসতা তদন্তে এক সদস্যের বিচার বিভাগীয় কমিটি গঠনের কথা জানান আনিসুল হক। এদিকে আগামীকাল সাধারণ ছুটির বিষয়ে এখনো কোনো নির্দেশনা পাওয়া যায়নি বলে জানান জনপ্রশাসন মন্ত্রী। এছাড়াও কারফিউ শিথিলের মেয়াদও ধীরে ধীরে আরও বাড়বে বলে জানান আইনমন্ত্রী। যখন আন্দোলন চালিয়ে যাচ্ছিল এর সুযোগ নিয়ে সংশোধন সরকার এই মর্মে আদেশ জারি করিতেছে যে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, স্বশাসিত ও সংবিধিবদ্ধ কর্তৃপক্ষের এবং বিভিন্ন কর্পোরেশনের চাকরিতে মেধাভিত্তিক শতকরা 93% খ মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের সন্তানদের জন্য 5%, গ ক্ষুদ্র নৃগোষ্ঠী 1% এবং শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য 1%। 2 নির্ধারিত কোটায় যোগ্য প্রার্থী পাওয়া না গেলে সংশ্লিষ্ট কোটার শূন্য পদ সমূহ সাধারণ মেধা তালিকা হইতে পূরণ করা হইবে। যে কোটা বাতিল করার যে পরিপত্রটা 2018 সালে দেওয়া হয়েছিল সেটাও বাতিল করা হইবে। 4 এ আদেশ অবিলম্বে কার্যকর হইবে। রাজধানীতে দুপুর 1টা থেকে বিকেল 5টা পর্যন্ত 4 ঘন্টার জন্য কারফিউ শিথিল রয়েছে। এই সুযোগে রাস্তাঘাট, বাজারের মানুষের ভিড় বেড়েছে, চলাচল করছে যানবাহন। বিল দিতে অনেকে গ্যাস, পানি, বিদ্যুৎ অফিসে ভিড় করছেন। তৃতীয় দিনের মতো চলছে সাধারণ ছুটি। রাজধানীর বিভিন্ন স্থানে সিভিল প্রশাসনের অধীনে দায়িত্ব পালন করছেন সেনাবাহিনীর সদস্যরা। গুরুত্বপূর্ণ পয়েন্টে বিশেষ নজরদারির পাশাপাশি রাস্তায় তল্লাশি চলছে। এয়ার বাতিলের রিপোর্ট। কঠোর বিধিনিষেধের মধ্যে রাজধানী সহ সারা দেশেই চলছে কারফিউ। আকাশে হেলিকপ্টার টহল দিচ্ছে, আর নিচে সেনাবাহিনী ও বিজিবির সাজোয়াজান। বিভিন্ন পয়েন্টে সর্বোচ্চ সতর্ক অবস্থায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। বিভিন্ন এলাকায় চেক পয়েন্টে তল্লাশি চলছে। যারা জরুরি প্রয়োজনে বের হচ্ছেন তাদেরকেও কাঁটাতার আর গান পয়েন্টের তল্লাশি চৌকি পার হয়ে যেতে হচ্ছে। সামনে কোনো গাড়ি দাঁড়াবেন না, সোজা চলে যান, রাস্তায় কোনো প্রকার যানজট সৃষ্টি করবেন না। সাধারণ মানুষ জানিয়েছে, নাশকতা ও প্রাণহানির চেয়ে কারফিউ ভালো। তবে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে এমন প্রত্যাশা তাদের। মানুষ মারা যাওয়ার শিক্ষা, গ্যাঞ্জামের শিক্ষা এটাই ভালো। আস্তে আস্তে যদি সিরিয়াল হয় তারপর সাইডে দিলে সবচেয়ে বেটার। দ্রুত মানে শান্তি হোক, দেশ ভালো হোক, এটাই আমরা চাই। হ্যাঁ, এই অবস্থায় আমাদের রাস্তায় নামাটাও ঠিক না, কিন্তু বিপদ বলে রাস্তায় নামছি, নাইলে নামতাম না। আমার ফ্যামিলি এই আলরাজি হাসপাতালে, এই জন্য আমি আসছি এখানে। শিথিল হয়ে যাক, আমরা খেটে খাওয়া মানুষ, আমাদের সমাজে সমান থাক। এদিকে পরিস্থিতি স্বাভাবিক করতে নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি নাশকতাকারীদের ধরতে যৌথ অভিযান পরিচালনা করছে সেনাবাহিনী। কিছু কিছু দুর্বৃত্ত এখনও এখানে রয়ে যাচ্ছে তাদের অসৎ উদ্দেশ্য হাসিলের জন্য। সেগুলো আমরা পুলিশ, র্যাব, বিজিবি এবং সেনাবাহিনীর সমন্বিত দলে আমরা এই এলাকাটিতে আমরা একটি চুটিং অভিযান পরিচালনা করছি, যে যারা এই যে বললাম যে দুর্বৃত্তরা যারা আছে তাদেরকে যাতে চিহ্নিত করে তাদের আটক করা যায় সে ব্যাপারে আজকের এই অভিযানটি পরিচালিত হচ্ছে। অন্যদিকে ইন্টারনেট সংযোগ না থাকায় গ্যাস ও বিদ্যুতের বিল দিতে সংস্থাগুলোতে ভিড় করছেন গ্রাহকরা। কোনো কমপ্লিকেশন আছে তাদেরটা আমরা ঠিক করে দিব, এবং যাদের ইমার্জেন্সি ব্যালেন্স শেষ না করে আসছেন তাদেরকে আমরা দিব না। কারফিউ থাকলে, ইন্টারনেটে সংযোগ থাকলে তো কোনো সমস্যা ছিল না। বনশ্রী থেকেও সব বন্ধ, আফতাবনগরও সব বন্ধ। ঘুরতে ঘুরতে এখন এখানে আসছে, এখানে তো একই অবস্থা, ভোগান্তিটা অনেক। আমাদের যাদের প্রিপেড মিটার, ডেস্কোর বিলগুলো পে করতে পারতেছে না, দ্যাটস ওয়াই আমাদের অনেক কারেন্ট বন্ধ থাকতেছে, বা ইমার্জেন্সি ব্যালেন্সে বা কতক্ষণ চলা যাচ্ছে।
কারফিউর আওতামুক্ত রয়েছে জরুরি সেবা, জ্বালানি পরিবহন, ফায়ার সার্ভিস ও গণমাধ্যম। আর বাদল, RTV, ঢাকা। দর্শক, কারফিউ ঘিরে রাজধানীর সার্বিক চিত্র জানাতে কারওয়ান বাজার থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী রফিকুল ইসলাম। রফিক, রাজধানীতে এই কিছুদিন বেশ অস্বাভাবিক একটা পরিস্থিতি ছিল, এখন অনেকটাই স্বাভাবিক হয়ে আসছে কিনা সেটা একটু জানতে চাই। সেই সাথে গ্যাস বিদ্যুৎ রিচার্জের সমস্যা নিয়ে কর্তৃপক্ষ বেশ কিছু উদ্যোগ নিয়েছে, সেই বিষয়ে যদি আপনি কিছু জানেন আমাদের জানাবেন। রেদওয়ানা, আজকে আসলে চতুর্থ দিনের মতো কারফিউ চলছে এবং আমরা ইতিমধ্যে নিশ্চয় জেনেছি যে আজ কিন্তু দুপুর 1টা থেকে বিকেল 5টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে এবং স্বরাষ্ট্রমন্ত্রী গতকাল জানিয়েছেন যে ধীরে ধীরে দিন যত যাবে ততই এই শিথিলতার পরিমাণ বাড়বে এবং এক পর্যায়ে আসলে কারফিউ একেবারেই উঠিয়ে নেওয়া হবে। তবে আজকে যে চিত্র আমরা সকাল থেকে দেখছি, অন্যান্য দিনের তুলনায় কিন্তু আজ সকাল থেকেই আসলে অনেকটা স্বাভাবিক পরিবেশ আমরা দেখছি। এখন দাঁড়িয়ে রয়েছি রাজধানীর কারওয়ান বাজারে। আপনাকে একটু দেখাতে চাই, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কারওয়ান বাজার যে মোড় রয়েছে, সেই কারওয়ান বাজার মোড় কিন্তু একেবারেই অন্যান্য দিনের সময়, স্বাভাবিক দিনের সময় যেভাবে গাড়ি ঘোড়া চলে আমরা অনেকটাই কিন্তু সেভাবে দেখছি। ব্যক্তিগত গাড়ির সংখ্যা বেড়েছে, যেহেতু এখন কারফিউ শিথিল চলছে তার কারণে কিন্তু গাড়ির সংখ্যা বাড়ছে এবং ব্যক্তিগত গাড়ির পাশাপাশি কিন্তু আমরা বিভিন্ন পণ্যবাহী গাড়িও দেখেছি। কিছুক্ষণ আগে আমরা এই কারওয়ান বাজার মোড় দিয়ে কিন্তু একটি গণপরিবহনও যেতে দেখেছি। তো সব মিলিয়ে আসলে গত 2-3 দিন ধরে যে অবস্থা ছিল সে অবস্থা কিন্তু পরিবর্তন হচ্ছে। সময় যত যাচ্ছে, দিন যত যাচ্ছে, তত কিন্তু জীবনযাত্রা স্বাভাবিক হয়ে আসছে আমরা দেখছি। সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছি, তারা যেটি বলছেন তারাও চাচ্ছেন আসলে খুব দ্রুত আসলে স্বাভাবিক পরিস্থিতি চলে আসুক। আমরা দেখেছি বিভিন্ন উবার এবং পাঠাও ড্রাইভারদেরকে দেখেছি, তারা কারওয়ান বাজার মোড়ে আসলে যাত্রীদের অপেক্ষায় তারা বসে আছেন এবং আমরা দেখছি বিভিন্ন গন্তব্যে যাত্রীরাও যাচ্ছেন। যেহেতু কারফিউ শিথিলতা চলছে, হাসপাতাল সহ অন্যান্য অতি জরুরি প্রয়োজনে কিন্তু মানুষ ঘর থেকে বের হচ্ছে। পাশাপাশি কিন্তু এখনও আমরা রাজধানীর যে প্রধান পয়েন্টগুলো রয়েছে সেই পয়েন্টে কিন্তু আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি দেখছি। বিশেষ করে পুলিশ, বিজিবি, আনসার সদস্য, পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরাও কিন্তু নিয়মিত টহল দিচ্ছে। তা সব মিলিয়ে আপনাকে যেটি বলতে চাই যে রাজধানীর যে পরিবেশ, সে পরিবেশ এক কথায় যদি বলি যে দিন যতই যাচ্ছে ততই স্বাভাবিক হচ্ছে এবং সাধারণ মানুষ প্রত্যাশা করছে যেন খুব দ্রুত আসলে আরও স্বাভাবিক হয়ে উঠুক, অন্যান্য দিনের মতো তারা তাদের কর্মজীবনে ফিরে যেতে পারে সেই প্রত্যাশা তারা করছে। রেদওয়ানা, এই ছিল কারওয়ান বাজার মোড় থেকে আমার কাছে সবশেষ পরিস্থিতি। রফিক, ধন্যবাদ আপনাকে। চট্টগ্রামে বেলা 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে। এতে গণপরিবহন বন্ধ থাকলেও চলছে পণ্যবাহী ট্রাক। বরিশাল শহরে সেনাবাহিনী, বিজিবি, র্যাব এবং পুলিশ টহল দিলেও বেড়েছে মানুষের চলাচল। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে খুলনায়। রাজশাহীতে দুপুর 1টা থেকে বিকেল 5টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে। চলাচলের জন্য যানবাহন, সেই সাথে মানুষের চলাচল বেড়েছে মেহেরপুরে। এদিকে নির্বাহী আদেশে দিনাজপুর, পটুয়াখালী, নওগাঁ, পঞ্চগড়, শরীয়তপুর, ঝালকাঠিতে সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে। চাঁদপুরে শিথিল ছিল দুপুর 12টা থেকে বিকেল 4টা পর্যন্ত। এদিকে ভোলা, বরগুনায় টহল দিচ্ছে নৌবাহিনী, কোস্টগার্ড। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে সিলেট, ময়মনসিংহ, গাইবান্ধা, হিলি সহ দেশের বিভিন্ন স্থানে। দর্শক, কিছুক্ষণ আগে পটুয়াখালীর কারফিউ পরিস্থিতি জানিয়েছেন আমাদের সহকর্মী মুফতি সালাউদ্দিন। কারফিউর চতুর্থ দিনে পটুয়াখালীতে 9 ঘন্টা শিথিল করা হয়েছে। জেলা প্রশাসকের ঘোষণায় সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত এই শিথিল করা হয়েছে। এতে মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবং মানুষের জীবনযাত্রা স্বাভাবিক হয়ে আসছে। আমি এখন দাঁড়িয়ে আছি পটুয়াখালী মহাসড়কের কাছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এটা ছিল পটুয়াখালীর সবচেয়ে ব্যস্ততম এলাকা। এখানে আমাদের প্রতিদিনই শত শত মানুষ থাকে এবং যানবাহন চলাচল করে। আমরা দেখতে পাচ্ছি যানবাহন চলাচল করছে, অটো, রিক্সা, এগুলো স্বাভাবিক রয়েছে। তবে আঞ্চলিক এবং মহাসড়কে যে আমাদের বাস চলাচল, যাত্রী বাস, সেগুলি এখন খুব কম সংখ্যক বাস চলাচল করছে। আমি কিছুক্ষণ আগে বাস মালিক সমিতির সহসভাপতি গোলাম মাওলা দুলুমেদ্দার সাথে কথা বলেছি। উনি আমাকে জানিয়েছেন যে যাত্রী কম থাকা বাস চলাচল সীমিত রাখা হয়েছে। তাছাড়া পটুয়াখালী শহরের সার্বিক পরিস্থিতি এখন সবসময় ভালো ছিল, এখনও ভালো আছে। মানুষের জীবনযাত্রা
মানুষের বাজারঘাট করতে পারছে এবং তাদের ভিতর যে স্বস্তিতে চলাফেরা করতে পারছে, এতেই পটুয়াখালীর মানুষের মধ্যে কি এক ধরনের আনন্দ বিরাজ করতেছে যে তারা তাদের জীবনযাত্রা, তাদের পরিবার পরিজন নিয়ে তারা শান্তিতে বসবাস করছে। এই ছিল আমার কাছে পটুয়াখালীর সার্বিক পরিস্থিতি। মুফতি সালাউদ্দিন জানাচ্ছিলেন পটুয়াখালীর খবর। দর্শক, কিছুক্ষণ আগে হিলি স্থলবন্দরের কারফিউ পরিস্থিতি জানিয়েছেন সহকর্মী আব্দুল আজিজ। করছি দিনাজপুরের হিলি স্থলবন্দরে, আপনাদেরকে দেখাতে চাই। আপনারা দেখতেই পাচ্ছেন কিন্তু আমার পিছনে কিন্তু এখানে বেশ কিছু পণ্যের ট্রাক কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছে, এগুলো কিন্তু লোড আনলোড অপেক্ষায় রয়েছে। যে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু এটি কিন্তু হিলি স্থলবন্দরের একটি প্রাণ কেন্দ্র বলা চলে। এখানে কিন্তু আমরা যেটি বিগততে দেখেছি যে এখানে রসুন, আদা, পেঁয়াজ, কাঁচামরিচ সহ বিভিন্ন এখানে কিন্তু মালামালগুলো এখানে আনলোড করা হয়। কিন্তু এখন আপনারা যেটি দেখতে পাচ্ছেন, এই কারফিউ জারি করার কারণে কিন্তু মূলত অনেক আমদানিকারকরা তারা কিন্তু এই মালামাল কিন্তু ভারত থেকে তারা আমদানি করছে না। এতে কিন্তু অনেকটা আমদানি কমে গেছে হিলি স্থলবন্দর দিয়ে। হিলি স্থলবন্দরে যেসব গাড়িগুলো ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করে, সেই গাড়ির এন্ট্রি কিন্তু করা হয় এই নেটের মাধ্যমে, অর্থাৎ ইন্টারনেট সংযোগের মাধ্যমে। সেটি ডিজিটাল পদ্ধতিতে কিন্তু এন্ট্রি করা হয়, সেটি কিন্তু এখন অ্যানালগ পদ্ধতিতে নেমে এসেছে। সেই সঙ্গে বলা চলে যে বিভিন্ন মালামাল পণ্য যেরকম বেল অফ এন্ট্রি, সেগুলো কিন্তু বিশেষ করে স্থলবন্দরের কাস্টমসে তারা এন্ট্রি করার পর এটি কিন্তু আবার ব্যাংকে টাকা জমা দিতে হয়। সেটিও কিন্তু আমরা দেখেছি যে সব কিছুই এখন অ্যানালগ পদ্ধতিতে কিন্তু এন্ট্রি করা হচ্ছে। এতে কিন্তু চরম ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে এখানকার যারা ব্যবসায়ী রয়েছে তাদেরকে। আর অন্যান্য যেসব পণ্য রয়েছে সেগুলো কিন্তু কোনো প্রকার ছাড়করণ করা হচ্ছে না, যার জন্য আমদানিকারকরা অনেকটাই ক্ষতির মুখে পড়তে পারে এমনটি কিন্তু আশঙ্কা করছে। তো এখন পর্যন্ত এই ছিল আমার কাছে দিনাজপুরের হিলি স্থলবন্দর থেকে আমদানি রপ্তানি এবং কারফিউ জারি নিয়ে সর্বশেষ পরিস্থিতি। আব্দুল আজিজ হিলির পরিস্থিতি জানাচ্ছিলেন। এ পর্যায়ে আমরা চলে যাব চাঁদপুরের পরিস্থিতি জানতে। চাঁদপুরের কারফিউ পরিস্থিতি জানিয়েছেন সহকর্মী শরীফ চৌধুরী। সারা দেশে চাঁদপুরেও কারফিউ চলছে, যদিও দুপুর 12টা থেকে বেলা 4টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছিল। সেই মুহূর্তে সাধারণ জনগণ তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটার জন্য এবং এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য তারা ঘর থেকে বেরিয়েছে। আমি এখন যেখানটায় দাঁড়িয়ে রয়েছি এটি হলো চাঁদপুরের শহরের প্রাণকেন্দ্র, অর্থাৎ বাস স্ট্যান্ডে। এই বাস স্ট্যান্ডে মোড়ে আমি দাঁড়িয়েছি। এখানে চেকপোস্টে পুলিশের চেকপোস্ট দেওয়া হয়েছে, যে চেকপোস্টগুলো থেকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য। যাদের কার্ড রয়েছে তাদেরকে যেতে দিচ্ছে এবং যাদের কার্ড নেই তাদেরকে বাড়ি ফিরিয়ে দিচ্ছেন। চাঁদপুরে এ যাবৎকালে কোনো রকম সহিংসতা আমরা এখন পর্যন্ত এই কারফিউ চলাকালীন পর্যন্ত পাইনি। আমরা একটি কথা বলে রাখছি যে এখন পরিপূর্ণভাবে শহরে কারফিউ চলছে। এই কারফিউর মধ্যে দিয়েও কিন্তু যান চলাচল মোটামুটি কিছুটা স্বাভাবিক রয়েছে, সাধারণ মানুষের চলাচলটাও স্বাভাবিক রয়েছে। আমরা কোনো বিশৃঙ্খলা দেখতে পাচ্ছি না। তো এই ছিল চাঁদপুর থেকে আমার কাছে সর্বশেষ। শরীফ চৌধুরী জানাচ্ছিলেন চাঁদপুর থেকে কিছুক্ষণ আগের পরিস্থিতি। চলমান কারফিউয়ের মধ্যে বিভিন্ন পর্যটন কেন্দ্রে আটকে পড়া পর্যটকদের নিরাপদে বাড়ি ফেরাতে কাজ করছে প্রশাসন। এরই মধ্যে পর্যটন নগরী কক্সবাজার থেকে প্রায় 5,000 এবং কুয়াকাটা থেকে 1.5 শতাধিক পর্যটককে নিরাপদে বাড়ি পাঠানো হয়েছে। এছাড়া বান্দরবান, খাগড়াছড়ি, রাঙামাটিতে আটকে পড়া পর্যটকদের নিরাপদে বাড়ি ফেরাতে কাজ করছে প্রশাসন। বিস্তারিত ইমলুর কায়েসের রিপোর্টে। ভ্রমণ পিপাসুদের ঘোরাঘুরি শেষ হতে না হতেই দেশের মধ্যে জারি করা হয় কারফিউ। এতে আটকে পড়ে হাজারো পর্যটক। চলমান কারফিউয়ে যান চলাচল বন্ধ হয়ে আটকে পড়ে কক্সবাজারে ঘুরতে আসা হাজারো দর্শনার্থী। তাদের নিরাপদে বাড়ি ফেরাতে সকালে 71টি বাসে প্রায় 5,000 পর্যটককে বিশেষ পাস ব্যবহার করে ঢাকাসহ বিভিন্ন প্রান্তে পৌঁছানোর ব্যবস্থা করে জেলা প্রশাসন। বান্দরবনে ঘুরতে এসে আটকা 98 পর্যটককে 2টি বাসের মাধ্যমে নিরাপদে বাড়ি পাঠানোর ব্যবস্থা করেছে জেলা প্রশাসন। ইন্টারনেট অফ হয়ে যায়, সেই জন্য ট্রেন সবকিছু অফ হয়ে যাওয়া। আজকে অনেক প্ল্যানের পর বাস নিয়ে গভর্নমেন্ট ডিসি অফিস থেকে সে একটা গ্রুপ করে সবাই হচ্ছে বাসে ঢাকা। এই পরিস্থিতি তৈরি হয়েছিল, খুবই সন্দেহ ছিল যে আমরা কীভাবে রওনা দিব, কীভাবে যাব, কিন্তু আসলে সরকার খুব সুন্দরভাবে জিনিসটাকে হ্যান্ডেল করেছে এবং স্থানীয় প্রশাসনও খুব আমাদেরকে হেল্প করেছে। আটকে পড়া পর্যটকদের সার্বিক সহযোগিতায় কাজ করছে ট্যুরিস্ট পুলিশ। কক্সবাজার থেকে যে গাড়িগুলো আসবে তাদের নিরাপত্তা, সেই গাড়ির সাথে সেই বহরের সাথে তাদের নিরাপত্তা অনুযায়ী তারা যেখানে যাবে সেখানে পৌঁছায় দেবে ইনশাআল্লাহ। কতটুকু আমরা তাদের সহযোগিতা করার প্রয়োজন ততটুকু আমরা তাদের সহযোগিতা করতেছি।
এদিকে কুয়াকাটায় আটকে পড়া ১৫০ শতাধিক পর্যটককে 4টি বাসে সেনাবাহিনীর সহযোগিতায় বাড়ি পাঠানো হচ্ছে। এর আগে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে গেল 2 দিনে কক্সবাজার থেকে ৯,০০০ পর্যটককে বাড়ি পাঠানো হয়। এছাড়া খাগড়াছড়ি, রাঙামাটিতে আটকে পড়া পর্যটকদের বাড়ি ফেরাতে কাজ করছে প্রশাসন। ইমরুল কায়েস, RTV। নরসিংদী কারাগার থেকে পালিয়ে যাওয়া 826 জন বন্দীর মধ্যে 108 জন আত্মসমর্পণ করার জন্য ফিরে এসেছেন। সকালে নরসিংদী আইনজীবী সমিতি কার্যালয়ের সামনে তারা আত্মসমর্পণের জন্য অবস্থান নিলে সেখান থেকে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়। এছাড়া বাকি পলাতক আসামিদের ফিরে আসতে জেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে। এর আগে গত 19 জুলাই কারাগারে অগ্নিসংযোগ এবং ভাঙচুর করে 81টি অস্ত্র এবং প্রায় 10,000 রাউন্ড গুলি নিয়ে পালিয়ে যায় 826 জন বন্দী। 2 দিন পর জেলা পুলিশ অভিযান চালিয়ে 6 জনকে গ্রেফতার করে। পলাতক আসামিদের মধ্যে 9 জন জঙ্গি বলে জানিয়েছেন পুলিশ। দেশকে অকার্যকর একটি রাষ্ট্রে পরিণত করতে এবং দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে স্বাধীনতা বিরোধী একটি দল কোটা আন্দোলনকারীদের কাছে ভর করে সারা দেশে তাণ্ডব চালিয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দুপুরে নরসিংদী কারাগার পরিদর্শনে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, দুষ্কৃতকারীদের তাণ্ডব থেকে সেতু ভবন, বিটিবি ভবন, মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে সহ সরকারের বিভিন্ন স্থাপনা রক্ষা পায়নি। নরসিংদী কারাগারে হামলার ঘটনায় কারা কর্তৃপক্ষ 3 সদস্য বিশিষ্ট এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় 6 সদস্য বিশিষ্ট 2টি তদন্ত কমিটি গঠন করেছে। এছাড়া দেশজুড়ে হামলায় জড়িত সবাইকে আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশের বিভিন্ন ইউনিট। আগামী 2-1 দিনের মধ্যে চলমান অস্থিতিশীল পরিস্থিতি স্বাভাবিক হবে বলেও এ সময় আশা করেন মন্ত্রী। দেশকে একটা অচল করে দেওয়ার জন্য দেশ যে এগিয়ে যাচ্ছে, মানুষ, এই দেশের মানুষ যে আজকে উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলছে, সেটাকে শেষ করে দেওয়া। আমরা মনে করি এই দেশের মানুষ ঘুরে দাঁড়িয়েছে। আমি যেখানেই যাচ্ছি এই দেশের মানুষ ঘুরে দাঁড়িয়েছে, তাদের বিরুদ্ধে একযোগ হয়ে আজকে তারা ঘুরে দাঁড়িয়েছে। আমি মনে করি এদেরকে খুব শীঘ্রই আমরা আইনের আওতায় নিয়ে আসতে পারবো। চট্টগ্রামের সব পোশাক কারখানা আজ খুলে দেওয়া হয়েছে। সকাল থেকে নিজ নিজ কারখানায় কাজে যোগ দিয়েছেন শ্রমিকেরা। তবে গণপরিবহন বন্ধ থাকায় দুর্ভোগ পোহাতে হয় শ্রমিকদের। তারা জানান, গণপরিবহন না পেয়ে কাজে যেতে পথে দুর্ভোগ পোহাতে হচ্ছে। আর দ্রুত গণপরিবহন চালু করার দাবি জানিয়েছেন তারা। কারখানা মালিকরা জানান, নির্দিষ্ট সময়ের মধ্যে রপ্তানি অর্ডার থাকায় কারখানা খোলা রেখে শ্রমিকদের দিয়ে কাজ করাতে বাধ্য হচ্ছেন তারা। প্রতি বছর জুন জুলাইয়ের ভয়াবহ বন্যা দেখা দেয় সিলেট, সুনামগঞ্জ এবং নেত্রকোনা সহ আশেপাশের বিভিন্ন জেলায়। এমন পরিস্থিতিতে নানা মহল থেকে বলা হয়, কিশোরগঞ্জের ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম সড়কে পানি প্রবাহ বাধাগ্রস্ত হয়, বন্যার ভয়াবহতা বাড়ে। এর সত্যতা কতটুকু? সে প্রশ্নের উত্তর খুঁজেছেন কিশোরগঞ্জ সংবাদদাতা মোহাম্মদ ফরিদ রায়হান, জানাচ্ছেন সৈয়দ মাহমুদ। ভারী বৃষ্টি আর উজানের ঢলে সুরমা, কুশিয়ারা সহ ছোট বড় নদ নদীর পানি বাড়ে। এতে ভয়াবহ বন্যা দেখা দেয় সিলেট সহ আশপাশের জেলায়। অথচ ভৌগোলিকভাবে নিম্নাঞ্চলের হাওর এলাকায় বন্যা নেই। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী সিলেট, সুনামগঞ্জে সুরমা, কুশিয়ারা নদীর পানি যখন বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়, একই সময়ে নিম্নাঞ্চলের হাওরের ধনু, ঘোড়া, উত্রা সহ বিভিন্ন নদ নদীর পানি থাকে বিপদসীমার নিচে। অথচ নিম্নাঞ্চলেই পানি বেশি থাকার কথা। ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই বলে থাকেন, কিশোরগঞ্জের ইটনা, মিঠামাইন, অষ্টগ্রাম সড়কের কারণে সিলেট ও সুনামগঞ্জের পানি সরতে পারে না, যে কারণে উত্তর পূর্বাঞ্চলে বন্যা তীব্র হয়। কিন্তু সংশ্লিষ্টরা বলছেন, নিম্নাঞ্চলের হাওরে স্বাভাবিকভাবেই সিলেট অঞ্চলের পানি প্রবাহিত হবার কথা, কিন্তু তা হচ্ছে না। এর জন্য সড়ক দায়ী নয়, বরং সিলেট অঞ্চলের অপরিকল্পিত উন্নয়ন ও ফসল রক্ষা বাঁধের কারণেই উজানের পানি আটকে থাকে। হাওরের রাস্তার কারণে সিলেটে বন্যা হয়, সেই কথার কোনো ভিত্তি আছে কিনা আমার জানা নাই। ছিল সুনামগঞ্জ, সিলেট, তখন আমাদের হাওরে কোনো পানিই ছিল না। সিলেট থেকে নদীপথের পানি প্রবাহ এবং রাস্তার ভৌগোলিক অবস্থান যদি বিশ্লেষণ করা যায়, তাহলেও এটা স্পষ্টভাবে দাবি করা যায় যে অন্তত এই রাস্তাটি সিলেটের বন্যার জন্য কোনোভাবেই আসলে দায়ী নয়। উজানে অপরিকল্পিত নগরায়ন হয়েছে, সড়কের নামে উঁচু বাঁধ হয়েছে, ফলে
পানির স্বাভাবিক যে প্রবাহ সেটি বাধাগ্রস্ত হচ্ছে। নদী খনন ও পরিকল্পিত বাঁধ দিয়ে পানি প্রবাহ ঠিক রাখা হলে বানের পানি দ্রুত সরে যায়, কমে আসে বন্যার ভয়াবহতা, এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। সৈয়দ মাহমুদ, RTV। একটি গ্রাম আছে কৃষি জমি, আছে বসত ভিটা, তবে আশ্চর্যের বিষয় পুরো গ্রামে বসবাস মাত্র 4 মানুষের, তাও আবার একটি পরিবারের 4 সদস্য। বসত বাড়িও আছে মাত্র একটি। এমন গ্রামের সন্ধান মিলেছে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায়। মোজাম্মেল খোকনের প্রতিবেদন, জানাচ্ছেন ইমরুল কায়েস। বিস্তীর্ণ ফসলের মাঠ, তার মাঝে একটি মাত্র বসত বাড়ি, আর এই বাড়িটি একটি গ্রাম। শুনতে অবাক মনে হলেও এমন ঘটনা ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার ওমানাতপুর গ্রামে। একটি গ্রামের রূপ পেতে প্রয়োজন হয় বসতবাড়ি কয়েকটি পাড়া মহল্লার। আদতে এসবের বালাই নেই ওমানাতপুর গ্রামে। স্থানীয়রা জানায়, ব্রিটিশ আমল থেকেই ওমানাতপুর আলাদা একটি মৌজা, তবে কিভাবে এটি মৌজা হিসেবে রূপ পেয়েছে জানা নেই কারো। অবাক করার মতো বিষয় হলো, একটি বসতভিটার গ্রামে বসবাস মাত্র একটি পরিবারের। পার্শ্ববর্তী উদয়রামপুর আছে, হরিপুর আছে, রাধাবল্লভপুর আছে। এই ওমানাতপুরে মৌজাতে একটা বাড়ি, একটাই বসতি, আর কোনো বসতি নাই। জমির কাগজপত্রে ওমানাতপুরে একটা বাড়ি আলাদা। এই বাড়িতে 4 জন লোক, একজন মারা গেছে, 3 জন আছে। মৌজার অন্য কোনো বাড়ি নেই, এক ফ্যামিলি থাকে, তার এক ছেলে ছিল, মারা গেছে, অন্তত তার ওয়াইফ, তার নাতিনরা আছে। কথিত আছে সিরাজুল সরকার নামের এক ব্যক্তির পরিবার ওমানাতপুর গ্রামের একমাত্র বসতি। 2টি বসতঘর বিশিষ্ট এই গ্রামের পূর্বে উদয়রামপুর, দক্ষিণে হরিপুর, উত্তরে রামগোবিন্দপুর গ্রামের অবস্থান। এটা হচ্ছে ওমানাতপুর পড়ছে, এর পাশে উত্তরে আছে রামগোবিন্দপুর, এই দক্ষিণে আছে হরিপুর, পূর্ব দিকে আছে, এদিকে আছে উদয়রামপুর। এটা আমার আব্বা থাকতে এই জায়গার মধ্যে বাড়ি লইছিল, এরপরে আমরা যেমন এইখানে আপাতত এই থেকে আসি। সম্প্রতি উদয়নাথপুর গ্রাম সম্পর্কে অবগত হওয়ার কথা স্বীকার করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। ওমানাতপুর নামের গ্রামে বেসিক্যালি 4 জন সদস্য, 4 জন সদস্য নিয়ে এই গ্রামটি গঠিত, এবং এতে ভোটার সংখ্যা হচ্ছে 3 জন। বিষয়টি সম্পর্কে আমি সম্প্রতি অবগত হয়েছে। এটি নিঃসন্দেহেই একটি ব্যতিক্রম ঘটনা। ইমরুল কায়েস, RTV। জেলা সংবাদ এ পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। সন্ধ্যা সংবাদ 6:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।